ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 স্বাগত। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় অপূরণীয় ক্ষতি হয়েছে দেশের প্রযুক্তি খাতে। বেসিসের হিসেবে শুধুমাত্র সফটওয়্যার রপ্তানিতে লোকসান গেছে প্রায় 500 কোটি টাকা। ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা যা বলছেন, এই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে না অল্প সময়ে। অন্যদিকে বিদেশে ভাবমূর্তি ফেরানোই হবে বড় চ্যালেঞ্জ। আগামীতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেই প্রস্তুতি নেওয়ার আহ্বান আইটি খাত সংশ্লিষ্টদের। রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন স্বাধীন ইসলাম। রাজধানীর বনানীতে অবস্থিত বহুমুখী আইটি প্রতিষ্ঠান ইনস্ট্রাক্টরি। এর আয়ের বড় অংশই আসে আউটসোর্সিংয়ের ক্রিয়েটিভ ডিজাইন থেকে। মূলত ফাইবার, আপওয়ার্ক ও ফ্রিল্যান্সারের মতো বৈশ্বিক অনলাইন মার্কেটপ্লেস থেকে কাজ বেছে নেয় ইনস্ট্রাক্টরি। উদ্যোক্তা জানান, টানা 5 দিন ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় বিদেশি গ্রাহকদের অর্ডারের বিপরীতে দেয়া যায়নি ডেলিভারি। তাতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। একই অবস্থা বনশ্রীর বিডি কলিংয়েরও। আমরা এই 7 দিনে আসলে যারা মার্কেট প্লেস নির্ভর কাজ করি বা আউট অফ মার্কেট প্লেসে কাজ করছি, তাদের কিন্তু ভালো একটা ভোগান্তি হয়েছে। স্টিল আমাদের যে আর্থিক ক্ষয়ক্ষতির কথা যদি বলি, এটা হিউজ। এটা এখন পর্যন্ত আমরা স্টিল ক্যালকুলেট করতেছি, কারণ এটা তো প্রায় ডে অনুযায়ী আমাদের ক্যালকুলেশনটা হয়। সঠিক সময়ে সাড়া দিতে না পেরে গ্রাহকের নেগেটিভ রিভিউতে মার্কেট প্লেসে রেটিং কমেছে অনেক ফ্রিল্যান্সারের। এখন তা কিভাবে কাটিয়ে উঠবেন সেই দুশ্চিন্তায় তারা। ইনস্ট্যান্ট রিপ্লাই এতটা ইম্পর্ট্যান্ট বিকজ মার্কেট প্লেসগুলো এত স্যাচুরেটেড, এত বেশি অপশন ক্লায়েন্টদের হাতে। আমি যদি একটা ক্লায়েন্টকে 10 বা 15 মিনিটের মধ্যে রেসপন্স না করতে পারি, সে কিন্তু সুইচ করতেছে অন্য ফ্রিল্যান্সারের কাছে। বেসিসের তথ্য অনুযায়ী ইন্টারনেট না থাকায় আইটি সেবা রপ্তানিতে ক্ষতি প্রায় 500 কোটি টাকা। এই অবস্থায় এখন ভাবমূর্তি ফেরানোকেই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। বিদেশের কেবল কাটা গেলেও দেশের ভেতরের বাণিজ্য কিছু বন্ধ হবে না। প্রিপেড মিটার বন্ধ হবে না, ই কমার্স বন্ধ হবে না। লোকাল সার্ভিসগুলো তো ইন্ট্রানেটের ভেতর দিয়ে যায়। এই নেটওয়ার্ক টপোলজিগুলো ডিজাইন করা, সেফ ইন্টারনেট কনফার্ম করা, এই সবগুলো জিনিস এখন করতে হবে। আমরা যারা আইটি খাতে, যাদের একদমই ইন্টারনেটটা মাস্ট, তাদেরকে আলাদা একটা হাব থেকে কানেকশন দেওয়া হোক। আমাদের সদস্যরা, আমাদের ফ্রিল্যান্সার আইডি কার্ড হোল্ডার যারা আছে, তারা ওই হাব থেকে কানেকশনটা পাবে এবং ওই হাবটা যেন ডাউন করা না হয়, সেই ব্যবস্থা করে দেওয়া হোক। বর্তমানে বিজনেস প্রসেস আউটসোর্সিং, সফটওয়্যার তৈরি ও ডিজাইন সহ নানামুখী কাজে যুক্ত প্রায় 3 লাখ মানুষ। এ খাত থেকে বছরে বৈদেশিক মুদ্রা আয় হয় কম বেশি $200 কোটি। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। সহিংসতার জেরে প্রায় 5 দিন চাকা ঘোরেনি দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় বহির্বিশ্বের ক্রেতাদের সাথেও যোগাযোগ ছিল বিচ্ছিন্ন, যার জেরে চট্টগ্রাম অঞ্চলেই এ খাতে ক্ষতি প্রায় 4200 কোটি টাকা। সেই সাথে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ক্রেতাদের আস্থার সংকট, যা থেকে উত্তরণে সরকারের সহায়তা চান উদ্যোক্তারা। ফখরুল ইসলামের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শাটডাউন আর সহিংসতার জেরে সাধারণ ছুটি এবং ইন্টারনেট বন্ধে নাজুক অবস্থা তৈরি হয় পোশাক শিল্পে, যার বড় শিকার চট্টগ্রামের প্রায় 500 কারখানা। বিজিএমইএ এবং বিকেএমইএর প্রাথমিক হিসাব অনুসারে চট্টগ্রাম অঞ্চলে ক্ষতির পরিমাণ প্রায় 4200 কোটি টাকা। এর মধ্যে রপ্তানি ক্ষতি প্রায় 1200 কোটি, বেতন বাবদ 200 কোটি আর অ্যাক্সেসরিজ ক্ষতি প্রায় 500 কোটি টাকা। উদ্যোক্তারা বলছেন, কাঁচামাল খালাস থেকে জাহাজীকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়াতেই বড় ধরনের ছেদ পড়েছে। এতে ভৌত এবং আর্থিক দুইভাবেই বেড়েছে ক্ষতি। যে প্রবলেমটাতে আছে সেটা হচ্ছে আমাদের 4 দিনের প্রোডাকশন বন্ধ, এবং আমাদের নতুন যে অর্ডারগুলো হওয়ার কথা সেগুলো আছে কি না সেটাও জানি না, এবং আমাদের যে প্রোডাকশন এবং শিপমেন্ট যেটা ছিল সেটা কি পরিমাণ বায়ার এখন অ্যাকসেপ্ট করতেছে বা যেগুলো করতে পারে নাই সেটা এখনো পর্যন্ত আমরা জানি না। অপূরণীয় অদৃশ্য ক্ষতির ক্ষতচিহ্নও ফুটে উঠেছে ইন্টারনেট চালুর পর থেকে। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে সহিংসতার চিত্র ফলাও করে প্রকাশ হওয়ায় বাংলাদেশকে নিয়ে আস্থার সংকটে ভুগছে ক্রেতারা। একটা নেগেটিভ ইম্প্যাক্ট কাস্টমারদের মধ্যে পড়েছে, যে হঠাৎ করে 5-7 দিন কমিউনিকেশন অফ। ফিউচারে আমাদেরকে অর্ডার দিতে গেলে যদি এই ধরনের আবার কোনো কিছু
হয় বা যে খেয়াসটা হয়েছে এটা কতদিন লাস্ট করবে, এটা নিয়েও এখনো সংখ্যা রয়ে গেছে ওদের মধ্যে। এখন ঘুরে দাঁড়াতে সরকারের বহুমুখী উদ্যোগ চান রপ্তানিকারকরা। বাংলাদেশ সম্পর্কে যে একটা ভুল ধারণা ওরা ওদের মধ্যে তৈরি হয়েছে, ওইটাকে মিটিগেট করার জন্য আমরা এখন কাজ করতেছি। যে গুডসগুলো আমরা শিপমেন্ট করতে পারি না, এগুলো অতি দ্রুত যাতে আমরা শিপমেন্ট করতে পারি, সেই জন্য আমরা এনবিআর সব এজেন্সি এবং চট্টগ্রাম বন্দরের আমরা সহযোগিতা চাই। ব্যাংক ইন্টারেস্ট, পোর্টের ড্যামারেজ চার্জ, শিপিং লাইনের কন্টেইনার ওভারচার্জ, এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। দেশে মোট তৈরি পোশাক রপ্তানির কম বেশি 20% যোগান দেয় চট্টগ্রাম। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। নিত্যপণ্যের দরদাম নিয়ে ইঁদুর বিড়াল খেলা রাজধানীর বাজারগুলোতে। কারফিউয়ের অজুহাতে প্রায় সব রকম জিনিসপত্রের দাম বাড়লেও কমার ক্ষেত্রে নেই সেই ধারা। অন্যদিকে একই পণ্য একই বাজারে বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন দামে। ক্রেতারা বলছেন উপযুক্ত বাজার ব্যবস্থাপনা ও নজরদারি না থাকায় এরকম অনৈতিক চর্চার সাহস পান বিক্রেতারা। নিত্যপণ্যের চড়া দর এখন আর নতুন কোনো খবর নয় সাধারণ মানুষের কাছে, কারণ 2 বছরের বেশি সময় ধরেই এই বাস্তবতার সাথে প্রতিনিয়ত লড়াই করছেন তারা। আর দিন শেষে স্বস্তি খোঁজার চেষ্টা করছেন কম খেয়ে কিংবা বাজারের তালিকা ছোট করে। মানুষের আয় কমে গেছে, এখন কিনতে পারতেছে না। মানুষের ওখানে আগে বেশি কিন্তু এখন কম কিনে তারা কোনো রকমের জীবনযাপন করতেছে। দেশ কিংবা বিদেশের যে কোনো অস্থিরতার ধাক্কা সবার আগে স্পষ্ট হয় নিত্যপণ্যের বাজারে। আর সাম্প্রতিক অচল অবস্থা উচ্চ মূল্যস্ফীতির ধারাকে উস্কে দেয় আরও খানিকটা। সরবরাহ কমার অজুহাতে বেড়ে যায় সবজির দাম, কাঁচামরিচের কেজি উঠে যায় 600 টাকার উপরে। তবে গেল কয়েকদিন কারফিউ শিথিল থাকায় সেই দাম কমে এসেছে বেশ কিছুটা। তবু ক্রেতাদের অভিযোগ বাজার ব্যবস্থাপনা আর যৌক্তিক দরদাম নিয়ে। সরকার তো অন্য দিক দিয়ে ব্যস্ত, আর বাজার মনিটরিং তো আসলে ঠিকমতো করা হয় না। এত বড় বাজার, এটা ওইভাবেই চলতে হবে, কিছু করার নাই। আমাদের তো সাফার করতেই, আর বিশেষ করে দেশে যখন অস্থিরতা থাকে তখন মূল্যস্ফীতি আরও বাড়ে। 120 টাকা করে নিচ্ছি ইন্ডিয়ান পেঁয়াজের কেজি, তাহলে এইটা কি নাকি সমস্যা আছে না? সমস্যা না থাকলে তো এত মুদ্রাস্ফীতি হওয়ার কথা না। 80-85 টাকা যদি সেটা 40 টাকা বেড়ে যায়, তাহলে 50% মুদ্রাস্ফীতি। জুলাই শেষ হতে চললেও রূপালী ইলিশের বাজারে আগুন, ফলে ইচ্ছা থাকার পরও সেদিকে হাত বাড়াতে পারছেন না ক্রেতারা। অন্যদিকে পুরোপুরি সরবরাহ স্বাভাবিক হয়নি অন্যান্য মাছের, তাই সপ্তাহের ব্যবধানে দামও চড়েছে বেশ খানিকটা। আসলে ছোট চাকরিজীবী বা গরিব দুঃখী ইলিশ মাছ খাইতে পারে না। ঘাটের মধ্যে মাছ আসে না, আসলে মনে করেন পাইকার থেকে বেশি, এরা 10 টাকা জায়গা 20 টাকা 30 টাকা 50 টাকা কেজিতে 100 টাকা বেশি দেওয়া নিয়ে যাবে। বাজারে কিছুটা কমতির দিকে ব্রয়লার মুরগি ও ফার্মের মুরগির ডিমের দর। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। জুলাইয়ের প্রথম 24 দিনে দেশে রেমিটেন্স এসেছে $150 কোটি, যা গেল বছরের একই সময় ছিল $158 কোটি 60 লাখ। সে হিসাবে বছর ব্যবধানে আয় কমল 5.5%। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। তথ্য অনুযায়ী গেল সপ্তাহে প্রবাসী আয়ের পরিমাণ ছিল $7 কোটি 80 লাখ। অথচ প্রথম 18 দিনে প্রতিদিন গড়ে রেমিটেন্স এসেছিল প্রায় $8 কোটি হারে। তবে 24 দিনের এই প্রবণতা অব্যাহত থাকলে মাস শেষে মোট আয় আসতে পারে $193 কোটি। উল্লেখ্য যে জুন মাসে মোট রেমিটেন্স এসেছে $258 কোটি। যদিও শেষ সপ্তাহে সিংহভাগই সময় বন্ধ ছিল ব্যাংকিং কার্যক্রম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এ একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24। চলতি মৌসুমে একের পর এক ধাক্কায় বিপর্যস্ত সিলেটের পর্যটন খাত। 3 দফায় বন্যার ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই কারফিউ মুখ থুবড়ে পড়েছে খাতটি। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $500 কোটি। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সাজানো সিলেট, যা মন কাড়ে ভ্রমণ পিপাসুদের। বর্ষা মৌসুমে এই জনপদের পর্যটন স্পটগুলোতে থাকে প্রকৃতিপ্রেমীদের আনাগোনা।
তবে এবার ভরা মৌসুমেও দেখা নেই কাঙ্ক্ষিত পর্যটকের। গেল মে মাসের শেষের দিকে বন্যায় প্রায় পর্যটক শূন্য ছিল সিলেট। দুর্যোগ কাটিয়ে ব্যবসায়ীরা সুদিনের স্বপ্ন বুনলেও ফিকে হয়েছে চলমান পরিস্থিতিতে। আমাদের অনলাইনে আমরা আমাদের পেজের মাধ্যমে বা এর মাধ্যমে আমরা গ্রুপের মাধ্যমে আমরা পোস্ট করি, ওইখান থেকে আমাদের রেসপন্স আসে এই করে। তো যেহেতু অনলাইন নেই, সেক্ষেত্রে আমরা আমাদের গেস্টের সাথে আমাদের কোনো ধরনের কমিউনিকেশন নাই। তো এই অবস্থায় যদি আসলে চলতে থাকে তাহলে খুব একটা সংকটপূর্ণ সময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। বর্ষাকালে সিলেটের পর্যটনের মূল মৌসুম, সেই মৌসুমটা যদি আমরা ধরতে না পারি তাহলে আসলে আমাদের এই ক্ষতিটা পুষিয়ে নেওয়া অনেক কষ্টকর হয়ে যাবে। সিলেট চেম্বার অব কমার্স বলছে এপ্রিল থেকে সেপ্টেম্বর এই 5 মাস পর্যটন মৌসুম, কিন্তু 2 মাসের বন্যা আর কারফিউয়ে পূরণ হয়নি প্রত্যাশা। তাতে ক্ষতি অন্তত 500 কোটি টাকা। এখন বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশের, শুধু পর্যটন খাত না এবং সব ব্যবসায়ীরাই আজকে ক্ষতিগ্রস্ত, এবং আপনারা জানেন এখনও আমরা লেনদেন করতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে। ব্যবসায়ীদের পাশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ান এবং ব্যবসায়ীরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার জন্য একটা প্রণোদনা যেন উনি দেন। এভাবে চলতে থাকলে ক্ষতির পরিমাণ আরও বড় হবে বলে মত খাত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এ আরেকটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অভিবাসী শ্রমিকদের অবদান 66.5%, যেখানে আমেরিকায় জন্মগ্রহণকারী নাগরিকদের অবদান 61%। দেশটির শ্রম বিভাগ এই তথ্য জানিয়েছে। বলা হয় 2021 সালের জানুয়ারিতে দেশটির জনসংখ্যার 16% অভিবাসীরা দখলে রেখেছিল, যা 2024-এ এসে দাঁড়ায় 18%। যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে এই অভিবাসীদের অবদান সবচেয়ে বেশি, যা 2024-এ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বড় ভূমিকা রেখেছে। লক্ষ্যমাত্রা থেকে প্রায় $2 বিলিয়ন কম আয় হওয়ায় ক্ষতির মুখে পড়েছে গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান পোর্শে। প্রতিষ্ঠানটি জানায়, ইউরোপে ইস্পাত সংকটের কারণে উৎপাদন ব্যাহত হয় এই পরিস্থিতি। গাড়ি ও যন্ত্রাংশের বিক্রি কমেছে 15 থেকে 17%। $42 বিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তা পূরণ হবে না। পোর্শে আরও জানায়, রাশিয়া থেকে ইস্পাত আমদানি এক প্রকার বন্ধ থাকায় এই পরিস্থিতি। অবশ্য ইইউ এখন সমস্যা সমাধানে ভিন্ন উপায়ে রাশিয়া থেকে ইস্পাতসহ অন্যান্য ধাতব এনে কারখানা চালু রাখার চেষ্টা চালাচ্ছে। রাশিয়া থেকে বছর ব্যবধানে 1.5% বেশি ইস্পাত ও লোহা আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়ন। মাসের ব্যবধানে যা বেড়েছে 29%। অর্থের অঙ্কে যা $450 মিলিয়ন, যা 2022 সালের জুন মাসের রেকর্ড ভেঙেছে। এই ইউভুক্ত দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডস মাসের ব্যবধানে 7.5% বেশি এসব ধাতব আমদানি করেছে। এদিকে শুধুমাত্র ইস্পাত রপ্তানি করে €100 মিলিয়ন অতিরিক্ত আয় হয়েছে রাশিয়ার। এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এর আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।